স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ২৪-এর অভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে বললেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনে রোডম্যাপের কথা না থাকায় হতাশ বিএনপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন নেতারা। ৭১ আর ২৪ আলাদা কিছু নয়, ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে মন্তব্য নাহিদের। ২৪-এ দ্বিতীয় স্বাধীনতা দাবি গোলাম পরোয়ারের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। টিকিট কালোবাজারের বিরুদ্ধে হুঁশিয়ারি উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় ছিলেন KZ সোহেল। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় তিন বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিরা বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। প্রত্যাশা তো অবশ্যই করব যে জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানেরা। কিন্তু ২০২৪ সালে এসেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। আগামী দিনে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি, কারণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথাই বলেননি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসকে খাটো করে দেখাতে চায়। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা যারা বলছেন, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা ছিল না। দলগতভাবে মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়।
অর্থাৎ ৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশি জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি নেতা কর্মীরা। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা এবং নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কথা না থাকায় হতাশা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেন। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের জনগণ। ২৪ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ফুলেল শ্রদ্ধায়, ভালোবাসায় আর মুক্তিযুদ্ধের স্লোগানে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। একই সঙ্গে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। দেশের লোক যেন স্বাধীনভাবে চলতে পারে, কোনো যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সত্য, সুন্দর এবং শুদ্ধাচারের পথে থাকা, এটি যেন আমরা বিস্তৃত না হই। ৭১-এ যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। শোষণ মুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরির মাধ্যমে আমাদের দেশ স্বাবলম্বী হয়ে উঠবে, এই প্রত্যাশা আমাদের। দেশের এত সুন্দর পরিবেশ বর্তমানে বজায় রয়েছে ইন টার্মস অফ খাদ্য সামগ্রীর যেই মূল্যায়ন, এগুলা নিয়ে চিন্তা করলে খুব চমৎকার একটা পরিবেশে আমরা আছি। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধরাও জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই কঠিন সময়ে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে। গণ অভ্যুত্থানের যে মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারাও ২৪-এর গণ অভ্যুত্থানের যে ইতিহাসকে তারা কিন্তু বিনষ্ট করছে। যেরকম আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে তারাও এরকম একপেশে করেছে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে দ্রুত একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেগুলো মৌলিক, কাঠামোগত, সাংবিধানিক, সেগুলো আসলে নির্বাচিত প্রতিনিধিরাই করতে হবে। আজকে ২৬শে মার্চে আমরা শপথ গ্রহণ করব। বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতা, তা পূরণের প্রত্যাশার কথা জানান সবাই। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৪ বছর অতিক্রম করে স্বাধীনতার ৫৫ বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসন, অতঃপর রক্তাক্ত জুলাই বিপ্লব, অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশ। তবে শীঘ্রই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরবে লাল সবুজের পতাকার এই দেশটি, এমন প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা মানুষের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, সাভার স্মৃতিসৌধ, সাভার।
একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি এমন মন্তব্য করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন ২৪ই দ্বিতীয় স্বাধীনতা। দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামে আয়োজিত সভায় মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে, অন্যথায় বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করে কথা বলছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেয়া কেউ কেউ। জামাত সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয় বলে মন্তব্য করেন দলটির সেক্রেটারি। জাতিকে বিভক্ত করার জন্য মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামাতকে বিতর্কিত করা হচ্ছে বলে সমালোচনা করেন মিয়া গোলাম পরোয়ার। প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15 হাইনান বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ডেংশান। বৃহস্পতিবার দেশটির হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। পাশাপাশি চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াংয়ের সাথেও বৈঠকের পাশাপাশি চীনা বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সিইওদের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে 6টিরও বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও গ্রহণ করবেন। এর আগে দুপুর 1টায় চীনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে চীনের পাঠানো বিশেষ বিমানটি। আগামীকাল শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকে ঈদ যাত্রায় নগরবাসী। সকাল থেকে বাস ট্রেনে উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতোই এবার আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে টিকিট জালিয়াতির সঙ্গে রেলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই তাই রেল ও সড়ক পথে যাত্রীদের বাড়তি চাপ। স্বাধীনতা দিবসের ছুটির সাথে বাড়তি একদিনের ছুটি যোগ করেছে অনেকে। সব মিলিয়ে লম্বা ছুটিতে তাই একদিন আগেই প্রিয়জনের কাছে যাত্রা। কেউ কেউ টিকিট না পেয়েই একদিন আগেই রওনা হয়েছেন গন্তব্যে। ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় তা কম। অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন সবাই। একই চিত্র কমলাপুর রেল স্টেশনে। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রীরা। অন্যান্য দিনের তুলনায় আজকে সহজে টিকিট পাওয়া যাচ্ছে আর কি। সামনে আরো ভিড় আরো বাড়বে, এই কারণে আগের থেকে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমার অনেক আনন্দ লাগতেছে, আমি দাদু বাড়ি যাব। অন্য বছরের তুলনায় আমার মনে হয় যে এবার এই যাত্রাটা আরো ভালো হবে। জাস্ট টাইমে ছাড়ার কথা ছিল, মনে হয় ছাড়বে না। আগে হলো 390 টাকা নিতে, এখন 600 টাকা নিচ্ছে আর কি। রাজবাড়ি যাব আর কি। একটা আলাদা রকম অনুভূতি, ফ্যামিলির সাথে 4-5টা যদি রমজান পাই সেগুলো পালন করতে পারবো। এদিকে বুধবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন রেল উপদেষ্টা। পরে গণমাধ্যমকে তিনি বলেন, দুর্নীতি ও অপচয় রোধে কাজ চলছে। টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। এটা কিন্তু এভাবে শুধুমাত্র যে অনলাইনের সমস্যা না, অনলাইনের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করছি। কিন্তু এই যে যেটা বললাম, এখন যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে এই যে একটা হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের নাই, কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই। তো এগুলো আমরা সংগ্রহ করলে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এই পরিস্থিতিটা সংশোধন হয়ে আসবে। বৃহস্পতিবার থেকে ঈদযাত্রায় সারা দেশে যুক্ত হচ্ছে 5টি স্পেশাল ট্রেন। সব মিলিয়ে রাজধানী থেকে প্রতিদিন 70টি ট্রেন চেপে যান্ত্রিক এই জীবনকে কিছুদিনের জন্য পেছনে ফেলে বাড়ি যাবেন রাজধানীবাসী। আর কিছুদিনের জন্য ঢাকা হারাবে তার চিরচেনা রূপ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের বিষয়ে বেশ খানিকটাই হার্ড লাইনে অন্তর্বর্তী সরকার। 12টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। তৈরি পোশাক মালিকরা বলছেন, শ্রমিকদের পাওনা পরিশোধ অবশ্যই করতে হবে, তবে মালিকদের বাস্তবতাও খতিয়ে দেখা উচিত। সরকার কঠোর হবে শ্রমিকের পাওনার ব্যাপারে, কিন্তু আবার পাশাপাশি আমি মনে করি এইটাও দেখা দরকার যে
মালিক কি ইচ্ছাকৃতভাবে টাকাটা দিচ্ছে না, না তার যৌক্তিক কোনো কারণ আছে, সমস্যা কবলিত সেটাও কিন্তু বুঝতে হবে। এখন যদি বাস্তবিকভাবেই কোনো মালিক সমস্যা কবলিত থাকে, ব্যাংকে নানা রকমের অসহযোগিতার থাকে, ইদানিং যেটা আমরা লক্ষ্য করছি ম্যাক্সিমাম ব্যাংকগুলি কিন্তু চরম অসহযোগিতা করছে নানাভাবে। রোজা এলেই রাজধানীর সড়কে নানা রকম মুখরোচক সকল ইফতার আইটেম নিয়ে বসে ভ্রাম্যমাণ দোকানগুলো। পেঁয়াজু, আলুর চপ, বুট, বিভিন্ন ফলের আইটেমের পাশাপাশি ফাস্টফুডের দিকেও ঝুঁকছেন রোজাদাররা। রাজধানী ইফতার বাজার নিয়ে আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। আসরের নামাজের পরপরই রাজধানীর প্রায় প্রতিটি এলাকাতে বসে নানা রকমের ইফতার আয়োজন। হোটেল রেস্তোরাঁগুলোর পাশাপাশি পেঁয়াজু, বেগুনি, ছোলা, নিমকির মতো মুখরোচক সব খাবার সাজিয়ে বসে সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানগুলো। রোজা রেখে পরিবারের ঈদ কেনাকাটায় এসে অনেকেরই সন্ধ্যা হয়ে যায়। বাইরের খাবারই তখন একমাত্র ভরসা। অনেকে একটু ভিন্ন স্বাদের আশায়, আবার কেউ অফিস শেষে ইফতার কিনতে আসেন। অনেকে আবার ইফতার আয়োজনে ছোলা পেঁয়াজুর পাশাপাশি ফাস্টফুডে স্বাদ বদলাতে চান। আসলে সবসময় তো ঘরের খাবার খাইতে ভালো লাগে না, বাইরের থেকে একটু কেনাকাটা করলে ফ্যামিলি আসে, একটু ভালো লাগে আর কি বাইরে থেকে কেনাকাটা করতে। বাইরে ঘুরতে আসছিলাম, ইফতারি করাটা বাসায় না করে বাইরে ইফতারি করি সবাই মিলে। বাইরে আজকে এসেছিলাম বসুন্ধরা শপিং মলে, ওখান থেকে যাওয়ার পথে এখন বাসায় গিয়ে তো আর ইফতারি রেডি করার টাইম হবে না, এই জন্য নিয়ে যাচ্ছি। ছোলা নিলাম, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু নিলাম। ঢাকার গ্রিন রোড পান্থপথ এলাকায় ভ্রাম্যমাণ দোকান বসিয়ে সব শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের সুব্যবস্থা করেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। অনেকে আবার পুরনো ব্যবসার সাময়িক বিরতি দিয়ে ইফতারের ব্যবসা করছেন। আমি পান সিগারেট বেচতাম, ঠিক আছে, রমজান মাস দিনের বেলা পান সিগারেট চলে না, ঠিক আছে, আমি নিজেও রোজা রাখি, আমি নিজেও বুঝি রমজান মাসে পান সিগারেট বেচা মানুষ দেবে বলবো। এই জন্য মনে করি এটা ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ হলে 1-200 টাকা যাই পাই, আলহামদুলিল্লাহ। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা, ঘুমনি, বরিন্দা এবং মরিং, অল্প অল্প কিছু চাই, এরকম 2 পিস 3 পিস করে সব আইটেম এরকম করে প্যাকেজ নেয় আর কি কিছু লোকে। ইফতারির সময় আর কি ডিম চপ আছে, চিকেন চাউমিন আছে, চিকেন সিঙ্গারা আছে, আমাদের সিঙ্গারাটা চমচাটা ফেমাস এখানে। আমাদের এই দুইটাতে চিকেন ইউজ করা হয় পরিমাণ মতন, আবার আপনার নাগাটাও আছে। আপনার সমোসা 20 টাকা, চিকেন রোল 60 টাকা, চিকেন সিঙ্গারা হলো 20 টাকা, চিকেন চাউমিন 100 টাকা, আর আপনার ডিম চপ হলো 20 টাকা। মিট বক্স আছে 100 টাকা, 100 টাকা একটা আছে, 160 টাকা একটা আছে। আমরা এখন মার্কেট প্রাইস থেকে ধরেন যে কোনো জায়গায় আপনি চিকেন সিঙ্গারা চাবেন, সেখানে আপনার 50 টাকা রেট থাকবে, আমরা সেটা 20 টাকা নিয়ে আসতেছি সুলভ মূল্যে। রোজাদারদের কাছে স্বল্প মূল্যে বিভিন্ন ফলের আইটেমও তুলে দিচ্ছেন অনেক ব্যবসায়ী। এটা বিক্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই তো আর বেশি দাম দিয়ে কিনা খেতে পারে না, 20 টাকা প্যাকেট করি যাতে সবাই কিনে খেতে পারে। একটা রিস্কাওয়ালা চালে একটা নিতে পারবে বা একটা হকার চালে একটা নিতে পারবে। এখানে আমি বিক্রি করি হচ্ছে আপনার পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দেশকে অস্থির করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গোপীবাগে সাদিক হোসেন খোকা স্মৃতি সংসদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ক্ষমতার রাজনীতি করলে বিএনপি অনেক আগেই আপোষ করে চেয়ার দখল করতে পারত। বিএনপির নামে ক্ষমতা দখলের অপবাদ দিয়ে ঐক্য নষ্ট করার চেষ্টা চলছে বলেও মন্তব্য তার। বলেন, 5 আগস্টের আগেও বাংলাদেশ ছিল, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নির্যাতন সবাই দেখেছে। শেখ হাসিনার বিচার সবার আগে বিএনপির প্রত্যাশা বলেও মন্তব্য করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাংলাদেশ 1971 সালেই স্বাধীন হয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছিল। এখন যদি কেউ কোনো একটি মহল, কোনো একটি রাজনৈতিক গোষ্ঠী স্বাধীনতার সকল ইতিহাসকে মুছে ফেলতে চায়, 24 সালের 5 আগস্টের আগের সকল ইতিহাস মুছে ফেলতে চায়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল 1971 সালে, তারাই একটা লাভবান হওয়ার চেষ্টা করছে, তারাই এখানে ফায়দা লোটার চেষ্টা করছে। অতএব আমরা জীবন থাকতে এটা হতে দিতে পারি না। 71 এবং 24 কোনোদিনও এক হতে পারে না। চির বিদায় নিলেন বাঙালির সাংস্কৃতিক অধিকার আদায়ের পুরোধা ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন। বাঙালির আত্মানুসন্ধানে পথিকৃত ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ছায়ানট ভবনে নেমেছিল শোকাহত হাজারো ভক্ত অনুরাগীর ঢল। রিপোর্ট করছেন রুকনুজ্জামান।
সেই 60-এর দশকে আইয়ুব শাহীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্য দিয়ে বাঙালির সাংস্কৃতিক অধিকার আদায়ের যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনেই মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হতে বিপুলভাবে সহায়তা করে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই সাংস্কৃতিক জাগরণের বৈশাখের অসাম্প্রদায়িক প্রভাতী আয়োজনের কাণ্ডারি হয়ে উঠেছিলেন ছায়ানটের প্রধান সংগঠক সঞ্জিতা খাতুন। সেই গুণী সাংস্কৃতিক সংগঠকের বিদায়ে এমন শোকের ছায়া নেমে আসে ছায়ানট ভবনে। দেশের তাবৎ সংস্কৃতি সেবীদের ঢল নামে প্রিয় মানুষকে শেষ শ্রদ্ধা জানাতে। সঞ্জিতা আপা যে তার হৃদয়ের আলো দিয়ে যে অজস্র পানে আলো জ্বেলে গেছেন, তারই তো প্রতিফলন দেখছি আমরা আজকে। এবং আমি মনে করি যারাই তার সংস্পর্শে এসেছেন তারাই আলোকিত হয়েছেন। আমরা নানাভাবে তার কাছে ঋণী। দেশ চেতনা, প্রেম, সঙ্গীত, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, সকল ক্ষেত্রেই তিনি ছিলেন শিক্ষক। সাংস্কৃতিক রাজনৈতিক অবদান সেটা তো ছিল বেশ প্রবল, যেটা বাংলাদেশ রাষ্ট্রের খানিকটা জন্মের সঙ্গে যুক্ত, বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত। পরে সঞ্জিতা খাতুনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। জনমানসে সঙ্গীত, শিল্প, সাহিত্য বোধের সঞ্চার করে বিপুলভাবে বাঙালির জীবন সমৃদ্ধ করতে অবিস্মরণীয় অবদান রাখা সঞ্জিতা খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশের বাইরে থেকে ফেরার পর দাফনের দিনক্ষণ ঠিক করা হবে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন ইফতার করেন চলতি পথের রোজাদার সহ 4 থেকে 5 হাজারেরও বেশি মানুষ। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। ইফতারের বাকি আর মাত্র 5 মিনিট। মসজিদ জুড়ে ভেসে আসছে পবিত্র কোরআনের ধ্বনি। কেউ লাইনে বসে, কেউ বা গোল হয়ে বসে। মাঝে রয়েছে ইফতারের প্রস্তা সাজানো। তবে এই আয়োজন শুরু হয় আসরের নামাজের পর থেকেই। এখানে আসলে ইফতার করতে আসি আমি, আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা হলো। কোনো কিছু করা, কারোর জন্য কিছু করা আমার কাছে মনে হয় যেন এত কঠিন কাজ, কিন্তু এখানে আসি যা দেখলাম, হাজার হাজার মানুষের ইফতার আয়োজন হইতেছে অত্যন্ত আনন্দ উৎসবের সাথে। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগতেছে এবং রোজদারি এবং এখানে একসাথে ইফতার করতে পারি আমার কাছে অনেক আনন্দিত। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের 1 নম্বর গেট দিয়ে মসজিদ অঙ্গনে প্রবেশ করতে দেখা যায় মানুষের ঢল। সবার উদ্দেশ্য সারতে হবে ইফতার। রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করা চলতি পথের মানুষের জন্য বড় একটি ইফতারের অংশ বসে এখানে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এত মানুষ, সবাই অপরিচিত, কিন্তু সবাই একসাথে যে আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছি, আল্লাহর তরফ থেকে এই ধৈর্যটুকু যে সবার মধ্যে আছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। নামাজ পড়ছিলাম তো আসরের, এরপরে আর বেরোই নাই, টাইম হয়ে যাবে, দূরে বাসা, যার কারণে এখানে বসে ইফতার করতে আসছি। অন্যদিকে সবার প্রচেষ্টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই আয়োজনে বিনাশ্রমে কাজ করেন শত মানুষ। তাতেও তৃপ্তি ভরে রোজাদারদের ইফতারি করাতে পেরে আনন্দিত মসজিদ কর্তৃপক্ষ। সবাই চলতি পথের মানুষ, এরা যারা ইফতার করতে সবাই বাসায় যাচ্ছে, নাহলে কেউ কোনো কাজে আসছে, তারা ইফতার করতেছে এখানে। আর এদের জন্য আমরা ইফতারের ব্যবস্থা করছি আর কি, চলতি পথে মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করছি এখানে আমাদের আজকে 2100 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাই সাহায্য করতেছে, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে। পবিত্র মাহে রমজান সন্ধ্যা ঘনিয়ে এলেই সবাই মিলে সেরে নেন সম্প্রীতির এই ইফতার। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে ঘিরে পাইকারি এবং খুচরা ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি এবং খুচরা কাপড় ক্রেতারা যাচ্ছেন এই হাটে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যছবি নিয়ে থাকছে রিপোর্ট। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের ব্যবসায়ীরা। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এই বাজারে। পাইকারি ক্রেতাদের পদচারণায় এখন মুখর বাজারটি। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কাপড়ে আনা হয়েছে নিত্য নতুন ডিজাইন। বেচাকেনা শুরু হলেও এবার তা আশানুরূপ নয় বলছেন ব্যবসায়ীরা। প্রতি বছর অনেক হাজার হাজার থান মাল জাকাতের বিক্রি করতাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই বছর এই পর্যন্ত জাকাতের জন্য একজনও আসেনি। এবার তুলনামূলক বেচাকেনা একটু কম, অন্যান্য বছর তুলনায় একটু কম। পাকিস্তানি জয়পুরি আছে, ইন্ডিয়ান জয়পুরি আছে, তারপর আপনার প্যাটেল আছে, জমজম আছে,
তারপরে আপনার এই কারচুপি আছে। দাম বাড়ার কারণে হয়তো বা তাও কিছুটা তো প্রভাব পড়ছে, ঠিক আছে। যেখানে দেখা গেছে আগে মানুষ 3 পিস কিনতো, এখন দেখা গেছে সেখানে 1 পিস কিনতো। এখান থেকে আমরা পাইকারি নিয়ে আবার আমরাও ওখানে চিটাগানে পাইকারি এবং খুচরা বিক্রি করি। এখানে একটু পাইকারি দামে পাওয়া যায়, কম দামে। 5-7 বছর ধরে আসি, কোনো দুর্ঘটনার শিকার হয়নি আর। ব্যবসায়ীদের নিরাপত্তায় বাজারে সিসি ক্যামেরা স্থাপন সহ হাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঈদকে ঘিরে প্রতি হাটে 5,000 কোটি টাকা বিক্রি হয় বলে জানায় বাজার বণিক সমিতি। 2,000-3,000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা, যদি বাজার একটু ভালো যায় প্রায় 4,000-5,000 কোটি হয়, কিন্তু এখন যদি সিজন এখন একটু আরো বেশি বেচা কিনা। দেশের চলমান নানা সংকটের প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। অন্য বছরের তুলনায় এই বছর বাজারটা যেভাবে গ্রোথ হওয়ার কথা ছিল, একটা বৃহৎ পরিসরে বাজারটা হওয়ার কথা ছিল, আমরা এতটুকু হয় নাই, কিন্তু আগামী দিনে আমরা আশাবাদী। দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় নরসিংদীর এই বাজার থেকেই। এখানে পাইকারি দোকানের সংখ্যা 5,000-এরও বেশি। সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা 3 দিন চলে শেখেরচর বাবুরহাটে বেচাকেনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধ ও 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করে সংগঠনটি। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আ.ন.হ আক্তার হোসেন। উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক এ.বি.এম. ইমরান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সিলেটের দক্ষিণ সুরমায়। বিকেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিনের সভাপতিত্বে যুক্তরাজ্য থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিক। প্রধান অতিথি ছিলেন গ্রেটার ঢাকা ফোরাম ইউকের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে রাজধানীতে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। দলের নাম ও পদ ভাঙিয়ে যারা পকেট ভরছে তাদের সাবধান হতে বলেছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহীর মোহনপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্থানীয় সাবেক এমপি নাজিম উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম সহ অন্যরা। কালচার রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে রাজধানীতে। ইস্কাটন রোডের একটি রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নতুন পলি, আন্না, চিত্রনায়ক অমিত হাসান সহ অনেকেই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, ঈদ উপলক্ষে গণপরিবহনে 832 কোটি 30 লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিমান বাহিনী নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি কমিশন দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শরীফুদ্দিন সরকার। এ সময় 7 জন মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং অনারারি ফ্লাইং অফিসার এবং 3 জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে রাজধানীর বাংলা মোটরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুন, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমিনিন মানিক সহ অন্যরা। সারা দেশে 300টি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর।
হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালের অবস্থা উন্নতির দিকে 2-3 দিন পর নেওয়া হবে বাসায়, জানিয়েছেন তামিমের চাচা এবং বিসিবি পরিচালক আকরাম খান। শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে তামিমকে নেওয়া হতে পারে দেশের বাইরে। ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর মতো সে নর্মালি আছে। তো আমরা আশা করছি, ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটিতে চলে আসতে পারে। যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে, বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড, মানে ওর মানে ইজ নো মোর আর কি। ঘন্টা 1.5 পর আমাকে ডাক্তার ফোন করলেন, আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম। অসুস্থ হওয়ার আগে 10 দিন সে কিন্তু আপনার 2টা 100ও মেরেছে। সো এটা একটা মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো। ফুটবল। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দলের বহর। আগামী 28 মার্চ কভেন্ট্রির বিপক্ষে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। হামজার ইংল্যান্ডে ফেরার কথা থাকলেও তিনি যাননি। দেশে আসেন জামাল রাকিবদের সঙ্গে। বৃহস্পতিবার উড়াল দেবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। এএফসি এশিয়ান কাপ বাছাই সি গ্রুপে গত 25 মার্চ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। হামজা চৌধুরী নৈপুণ্যে ভারতকে চাপে ফেলেও ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। গোল শূন্য ড্র হওয়ায় এওয়ে ম্যাচটি 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। 4 দলের গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যে খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।